হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং। আমি তোমাদের শোভন স্যার, এবং আজকে অন্য একটা ক্লাস নিয়ে চলে আসলাম। তোমাদের যেমনটা বলেছিলাম যে আমরা যে এমসিকিউ সিরিজটা চালাবো তারই ক্লাস, এবং আজকে আমরা করব বৈদিক সভ্যতা। আমরা এর আগে করেছিলাম তোমার প্রস্তর যুগ এবং তোমার হরপ্পা সভ্যতা। তা আজকে আমরা বৈদিক যুগ মানে শুরু করব। তার আগে একটা জিনিস, আমি হরপ্পা এবং দুজন আমাকে কমেন্টে বলেছিল স্যার হরপ্পা এবং কালীবঙ্গনটা যদি আরেকবার বুঝিয়ে দিতেন। মানে আমার এখানে আজকে একটু লোডশেডিং হয়ে গেছে, মানে লাইট নেই, ওই জন্য আমি ক্যামেরাটা অফ রেখেছি। তার জন্য আমি ক্যামেরাটা অন করছি না, সামনের দিন থেকে ক্যামেরা অন করব। তা যারা আমাকে বলেছিল যে হরপ্পা আর কালীবঙ্গনটা বুঝিয়ে দিতে, আমি আরেকবার একটু বলে দিচ্ছি তাদের জন্য ক্লাস শুরু করার আগে। দেখো, হরপ্পা হরপ্পা হলো মানে এই যে তোমার হচ্ছে যে সভ্যতাটা আবিষ্কার হয় তোমার, মানে হরপ্পা সভ্যতা, মানে এর অনেকগুলো কেন্দ্র পাওয়া যায়, বুঝলে? তার মধ্যে হরপ্পা তোমার প্রথম আবিষ্কৃত কেন্দ্র। তো হরপ্পা প্রথম কখন আবিষ্কার করা হয়? এটি হলো 1921-এ, বুঝলে? 1921-এ তোমার দয়ারাম সাহানি। দেখো, আমাদের যারা বাংলার কি একটা পার্ট এখন বাংলাদেশে, মানে পাকিস্তান যখন ভাগ হয়, পূর্ব পাকিস্তান আর তোমার আমাদের পশ্চিমবঙ্গ ভাগ হয়ে যায়, সেরকম পাঞ্জাবের একটা অংশ তোমার হচ্ছে ইন্ডিয়াতে, আর একটা অংশ পাকিস্তানে, বুঝলে? তা এখন যেটা পাকিস্তানের অন্তর্গত, সেই জায়গাটা 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি এই ক্ষেত্রটা আবিষ্কার করেন। এবং এটি কোথায় হলো? এটি হলো তোমার রাভি নদীর তীরে অবস্থিত। তা তুমি বলবে হরপ্পা মানে কি? হরপ্পা, এই যে হরপ্পা নামটা, এই হরপ্পা শব্দের অর্থ হলো পশুপতির খাদ্য। বুঝতে পেরেছো? এই হরপ্পা মানে পশুপতির তোমার খাদ্য। খাদ্য বলতে হরপ্পাকে বোঝানো হয়, বুঝলে? মানে এই হরপ্পা শব্দের অর্থ। এবং এখানে দেখো, হরপ্পা কিন্তু খুব একটা বড় কেন্দ্র ছিল না, ছোট টাইপেরই ছিল। মেন হরপ্পা সভ্যতার সবথেকে বড় কেন্দ্র ছিল মহেঞ্জোদারো। কিন্তু যেহেতু হরপ্পা আগে আবিষ্কৃত হয়েছে, সেহেতু এর নাম তোমার হরপ্পা, মানে হরপ্পা সভ্যতাই মানে রাখা হয়েছে, বুঝলে? তা এখন যদি আমি হরপ্পা মহেঞ্জোদারো ডিটেলসে বলতে যাই, আমি আজকের ক্লাসে টাইম পাবো না, তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আর যদি তোমাদের আরও জানতে চাই, আমাকে আমার নম্বরে, এই যে আমার নম্বরটা তো আমি দিয়েই দিই, এই যে 9476 42 91 07, এই নম্বরে আমাকে মেসেজ করবে, আমি ভয়েস দিয়ে বুঝিয়ে দেবো, কেমন? তা আজকে কোনো রকম একটু বলে দিচ্ছি। তা আছে তোমার এখানে একটা হরপ্পায় একটা তোমার স্নানাগার, একটা কফিন মন্দির, সমাধি, সিমেট্রি সাইজের, যেটা এই আকৃতির তোমার একটা মানে কবর, মানে সমাধি ক্ষেত্র পাওয়া গেছে। এবং দুর্গ অঞ্চলে মৃতদের সমাধি ছিল। দুর্গ মানে যে বড় যে মানে প্রাসাদ টাইপ, মানে হরপ্পা সভ্যতার মতো টাউন প্ল্যানটা ছিল তোমার দুই ভাগে। একটা হলো তোমার আপার টাউন, একে বলা হতো সিটাডেল। তোমার এই যে আপার টাউন ধরো, এটাকে তুমি আপার টাউন ধরলে, এটাকে ধরো হতো সিটাডেল, আর এইটাকে হলো লোয়ার টাউন। এই আপার টাউনের ক্ষেত্রে মানে লোয়ার টাউনের সাপেক্ষে আপার টাউন সবসময় ওয়েস্ট, মানে পশ্চিম দিকে হতো, বুঝলে? মানে এমনি পশ্চিম না, মানে এই আপার টাউনের লোয়ার টাউনের রেসপেক্টে তোমার আছে মানে আপার টাউন, এবং এটাকে বলা হচ্ছে সিটাডেল। এই সিটাডেল একমাত্র চানুদারাবাদের সবকটা ক্ষেত্রেতেই পাওয়া গেছে। তাই তোমার দুর্গ সংলগ্ন অঞ্চল, এই যে বড় বড় দুর্গ, এই অঞ্চলে তোমার কি বলবো, তোমার মানে মৃতদের সমাধি পাওয়া গেছে দক্ষিণ দিকে, মানে এই যে সিটাডেলটা তার দক্ষিণ দিকে, মানে এই নিচের দিক টাইপের, এখানে তোমার এই মৃতদেহের সমাধিগুলো পাওয়া গেছে। এবং এ সব থেকে মেন ইম্পর্টেন্ট, এই হরপ্পা থেকে 891টা সিল তোমার আবিষ্কৃত হয়েছে। হরপ্পা থেকে 891টা সিল, এবং তোমার সমাধান, গোরস্থান, নিত্যরত্ন, নটরাজ, সব মিলায় 900টা মানে আছে। এবং স্বস্তিক চিহ্ন, যেটা ওই যে একবার বিয়ের সময় আঁকে এই টাইপের, এই স্বস্তিক চিহ্ন, এই যে এই টাইপের, এই স্বস্তিক চিহ্নেরও তোমার সিল পাওয়া গেছে এখানে তোমার। এবং মানে ব্রোঞ্জের এক্কা, এই যে ঘোড়ায় টানা এক্কা গাড়ি দেখেছো, ওই 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 গাড়িরও একটা নিদর্শন পাওয়া গেছে, খেলনা টাইপের। এবং বেলে পাথর নির্মিত তোমার মস্তকহীন, মানে যে একটা মানে তোমার মানে কি বলবো, মানে নগ্ন, মানে কোনো পোশাক ছিল না, সেরকম একটা তোমার পুরুষ মূর্তি নারী মূর্তি পাওয়া গেছে আর কি, বুঝলে? এটা হলো হরপ্পা। আর চলো এবার আমি হচ্ছে কালীবঙ্গানটা একটু করিয়ে দিই। চলো কালীবঙ্গানটা করিয়ে দিই। কালীবঙ্গান, 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 পেনের কালিটা চেঞ্জ করি, সাদা নেই। কালীবঙ্গান,
কালীবঙ্গান। এই কালীবঙ্গান শব্দের অর্থ কি জানো? তোমার হলো বালা, কালো বালা। বঙ্গান, বঙ্গান মানে বালা। এই যে মেয়েরা দেখো হাতে পরে না, অনেক ছেলেরাও এখন স্টাইলের জন্য পরে, কিন্তু এই কালীবঙ্গা শব্দ হলো কালো বালা, মেন জানবে। এবং এটা হলো তোমার মানে বর্তমান যে রাজস্থান, এটা হলো গঙ্গানগরের হনুমানগড়ে অবস্থিত। বর্তমান আমাদের যে রাজস্থান তার গঙ্গানগরের হনুমানগড়ে। এই কালীবঙ্গানে নিয়ে তিনজন, আমরা সাধারণত এক এক বইতে দেখবো, কোথাও দেখবো এ ঘোষ অর্থাৎ অমলেন্দ্র ঘোষ, কোথাও দেখবা বিবি ডক্টর বিবি লাল, আবার কোথাও বিকে থাপার। এই তিনজনই ঠিক, তিনজনই এর সাথে যুক্ত। প্রথম 1953 এ ঘোষ এই কালীবঙ্গনে খনন করে আর কি, মানে মূলত এগুলো তো খনন করেই পাওয়া। এ ঘোষ, বুঝলে, এ ঘোষ। তো উনি তেমন একটা কিছু পান না, কিন্তু প্রথম খননটা উনিই করেছিলেন, মানে আবিষ্কার করে মূলত উনি করেন। তারপরে তোমার 1961-তে, বুঝলে, 8 বছর পর 1961-তে তোমার হচ্ছে ডক্টর বিবি লাল, ডক্টর বিবি লাল আর তোমার হচ্ছে তোমার হচ্ছে বিকে থাপার, বিকে থাপার, এনারা আবার কালীবঙ্গের পুনর্খনন করেন। সেজন্য দেখবো অনেক সময় বিকে থাপারও দেওয়া থাকে, বিবি লালও থাকে, এ ঘোষও থাকে। এ ঘোষ অর্থাৎ অমলেন্দ্র ঘোষ, আর এনাদের দুজন সত্যি কথা আমি নামটা জানি না। তা কালীবঙ্গের নিকটতম হলো ঘরঘরা। ঘরঘরা নেই দেখবা, আগেকার কালে হতো কি, মানে এখন যেরকম টাউনগুলো দেখবা, আগেকার মানে টাউনগুলো বড় বড় হাইওয়ের পাশে দেখবা বড় একটা বাজার তৈরি হয়েছে, সেরকম আগেকার কালে হতো কি, কোনো নদী বা কোনো সমুদ্রের পাশেই তোমার মানে বড় বড় টাউন প্ল্যান বা একটা জনবসতি গড়ে উঠতো। কেন জানো? আগেকার কালে তো এত সুন্দর রোড হয়ে মানে কংক্রিটের রোড টোড ছিল না। আগেকার মানুষ তোমার এই জাহাজে বা সমুদ্র জলপথে বেশি যাতায়াত করতো। তাহলে হতো কি, এরা সবই জলপথের পাশেই এরা গড়তো। তাই তুমি হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলো তুমি যদি দেখো, দেখবে কোনো কোনো একটা মানে মানে প্রায় 99% মানে একটা প্রত্নক্ষেত্রের পাশে একটা নদী বা কোনো একটা বড় মানে এরকম সাগরের লোথাল তো তোমার একটা আমাদের পৃথিবীর প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয়। তা এইটা ছিল, এই কালীবঙ্গ ছিল ঘরঘরা নদীর তীরে। এবং এখান থেকে লাঙল মানে কাঠের লাঙলের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে, এবং খেলনা গাড়ির চাকাও পাওয়া গেছে। একসাথে 7টি যজ্ঞ বিধির নিদর্শন পাওয়া গেছে। মানে তখন তো যজ্ঞ, তো আমরা আজকে বৈদিক যুগ পড়বো, আমরা যজ্ঞটা পড়বই, বাট এখান থেকেও 7টি, একসাথে 7টি মানে তোমার ওই বেদি জেলে যজ্ঞ, তার নিদর্শন পাওয়া গেছে। কিন্তু এটা সত্যি কথা, হরপ্পায় কিন্তু কোনো মন্দির ছিল না, বুঝলে। তা তোমরা অনেকে ভাবতে পারো স্যার আপনি আজকে বৈদিক সভ্যতা হেডিং দিয়ে হরপ্পা কেন পড়েছে? আমি হরপ্পা পড়াচ্ছি না ভাই, জাস্ট এখানে দুজনের মানে ইয়ে ছিল, তাই আমি এখন জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি। তার উটের হাড়ের সন্ধান পাওয়া গেছে হরপ্পায়, চতুষ্কোণ বৃত্তকার সমাধি পাওয়া গেছে, এইগুলো বুঝতে পেরেছো। এবং এখান থেকে একটা তামার সার পাওয়া যায়। তাহলে আমাদের হরপ্পা ক্লিয়ার হলো। চলো এবার আমরা আমাদের মেন যে পড়া সেটাই ঢুকি। আচ্ছা, ঋগ্বেদে শতুদ্রী বলতে কি বোঝানো হয়েছে? উদ্ভিদের নাম, নদীর নাম, মাতৃদেবীকে, বা বলির পশুকে, মানে বলি দেওয়ার সময় যে পশু, কাকে নাম বলো? ঋগ্বেদে শতুদ্রী বলতে নদীকে বোঝায়। শতুদ্র, ওই যে তোমার পাঞ্জাবে যে পঞ্চাব, ওই ওই সেই 5টা নদী তোমার হচ্ছে, সেই 5টা নদীর নাম হলো তোমার মানে শতুদ্র থেকে শতুদ্রী, তাহলে এটা হলো শতুদ্রীর নাম অনুসারে, বুঝতে পেরেছো? কার্পাস শব্দটি প্রথম ব্যবহার করেন কার বলেছে? পানিনি। পানিনি মানে আমরা জানি মনু, পানিনি, পতঞ্জলি বা কনাদ। তা পানিনি সম্পর্কে তো আমরা জানি, কারণ এটা উত্তর হবে পানিনি। পানিনি এটা তার হচ্ছে পানিনি তার একটা রচনা এটাকে উল্লেখ করে। এবং পানিনি তোমার হচ্ছে আমরা যে জানি তার বিখ্যাত মানে ব্যাকরণ বই, যেটা মানে দেখবা আগেকার কালে যে মানে গুরুগৃহে তো থেকে তোমার হচ্ছে যে চতুস্রা আশ্রম যেটা তোমার, সেইটাই থেকে তো গুরুগৃহে পড়ালেখা করতো না। তখন এই পানিনি পড়ালেখা করতে গেলে যে আমার ব্যাকরণ লাগে, আমরা যেরকম গ্রামার পড়ি, সেরকম পানিনি তোমার হচ্ছে এই যে মানে এটা বিখ্যাত ব্যাকরণ বই উনি রচনা করেছেন, এবং তার রচনা বইতে মানে কার্পাস শব্দটি পাওয়া যায়। পানিনি সম্ভবত অষ্টাধ্যায়ী, হ্যাঁ অষ্টাধ্যায়ী পানিনি। ঋগ্বৈদিক যুগে আলোর দেবতা, মিত্রকে আলোর দেবতা বলা হয়। ইন্দ্র ছিলেন তোমার কে? তোমার হলো ঝড়ের দেবতা সম্ভবত, ঝড়, হ্যাঁ বৃষ্টির দেবতা, সরি মাফ করবে, বৃষ্টির দেবতা। আর বরুণ হলো তোমার জলের দেবতা। আর প্রজাপতি ব্রহ্মা আমরা জানি, তাই ঋগ্বৈদিক যুগে আলোর দেবতা হলো মিত্র। 10 রাজার যুদ্ধে কোন নদীর তীরে হয়েছিল? বিয়াস, রাভি, শতুদ্র, সিন্ধু।
10,000 যুদ্ধ হয়েছিল তোমার রাভি বা পুরুষ্মি নদীর, এই রাভির এইটা হলো বৈদিক নাম, এটা মনে রাখবো, অনেক সময় এই নামটা দিয়ে দিই। তাহলে 10,000 যুদ্ধ হয়েছিল তোমার রাভি নদীর তীরে। বৈদিক যুগে বিচারের দায়িত্বে ছিলেন কে ছিলেন আর কি, কেটা মুছে গেছে, আমি এখানে লিখে দিচ্ছি, দায়িত্বে কে ছিলেন বা দায়িত্বে ছিলেন কে। দেখো এখানে গ্রামীণ বা গ্রামীণ না, এটা হবে গ্রামণী আর কি, গ্রামণী এই টাইপের হবে বানানটা। গ্রাম্যবাদীন, মধ্যমাসী, বিশ্বপতি, সবাই কিন্তু গ্রামীণ করবে, কিন্তু ভাই গ্রামীণ হবে না কেন জানো তো? দেখো প্রথমে আমাদের কি, এই যে আমি একটা দেখো একটা পিরামিড দিয়েছি, এটা কোনো খাদ্য শৃঙ্খলের পিরামিড না। প্রথমে কি অনেকগুলো মানুষ একটা পরিবার গঠন হতো, বুঝতে পেরেছো? কুলা, এই পরিবারের যে হেড তাকে বলে কুলাপা, বুঝতে পেরেছো? কুলাপা। আর এই কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো তোমার ভিলেজ বা গ্রাম, এবং গ্রামের যে হেড থাকতো তাকে হলো গ্রামীণী বলতো। এই গ্রাম, কয়েকটি গ্রাম নিয়ে গঠিত 20, এই 20-এর যে হেড থাকতো তাকে হলো বিশ্বপতি। আর এই কয়েকটা 20 মিলে এই যে তোমার গঠিত হলো জন, বুঝতে পেরেছো? বা জানাপাদ, মানে আবার কয়েকটি জন নিয়ে গঠিত জনপাদা বা জনপদ। আমরা যখন ষোড়শ মহাজনপদা পড়বো তখন আরও ডিটেলসে পড়বো। এখন কথা হলো, তুমি বলবে স্যার তাহলে তো গ্রামীণই হবে, আমি বলবো না। কেন জানো তো? এখানে বলেছে দেখো বিচারের দায়িত্বে প্রধান না আমাদের। আমরা যদি পলিটির দিক থেকে দেখি, আমাদের দেশের সাংবিধানিক প্রধান হলো অবশ্যই মানে রাষ্ট্রপতি এবং রাজ্যের তোমার রাজ্যপাল, কিন্তু প্রশাসনিক প্রধান কিন্তু মুখ্যমন্ত্রী বা আমাদের কেন্দ্রের রাজ্যের মানে দেশের দেখতে গেলে প্রধানমন্ত্রী। কিন্তু আবার হাইকোর্টের প্রধান বিচারপতি আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখানে বলেছে বিচারের, ঠিক তেমন এখানে বিচারের কথা যদি বলতো মানে গ্রামের প্রধানকে, তাহলে হতো গ্রামীণ, কিন্তু এখানে বলেছে বিচারের দায়িত্বে কে ছিলেন, সে হলো গ্রাম্যবাদীন। বুঝতে পেরেছো? এই জায়গাটা কিন্তু অনেকে গোলায়। চলো, ইন্দ্র কিসের দেবতা? আমরা আগেই বলেছি ইন্দ্র ছিল তোমার হচ্ছে বৃষ্টির, সরি হ্যাঁ বৃষ্টির দেবতা। এবং ইন্দ্রের নিয়ে ঋগ্বেদে সব থেকে বেশি মন্ত্র ইনার নিয়ে আছে 250টা, 250টা। এবং ঋগ্বেদে কোন শব্দটা বেশি আছে উল্লেখ বলো তো? ঋগ্বেদে সব থেকে বেশি আছে তোমার পিতা শব্দটা, 335 বার আছে পিতা। 300, হ্যাঁ পিতা আছে 335 বার, সব থেকে বেশি এই শব্দটা আছে, পিতা শব্দটা। এবং সব থেকে বেশি মন্ত্র আছে ঋগ্বেদে, সেটা হলো এই তোমার আছে তোমার আছে ইন্দ্রর নামে আর কি। এবং আগুন ইন্দ্রের পরে আগুনের নিয়ে আছে 200টা। আর ঝড় হলো তোমার বরুণ, ঝড় হলো না সরি ঝড় মরুদ। আর জল হলো বরুণ দেব। আর হলো মরুদ বানানটা একটু দেখবে ভুল হয়ে গেল কিনা। এবার ঝড়ের দেবতা সরি হ্যাঁ ঝড়ের দেবতাকে তোমার, ঝড়ের দেবতা ইন্দ্র, অগ্নি, বরুণ বা মরুদ। ঝড়ের দেবতাকে তোমার হচ্ছে একটু আগেই বললাম তোমার হচ্ছে মরুদ। ইন্দ্র হলো তোমার বৃষ্টির দেবতা। এটা আমার খুব গোলাই। বৈদিক যুগে ধর্মচর্চার কেন্দ্র কে ছিল? যজ্ঞ, পশু বলি, ধ্যান বা গোরক্ষা। কোনটা? কারণ দেখবা বৈদিক যুগে মানে অগ্নিকে অর্থাৎ আগুনকে মেসেঞ্জার উপরে ব্যবহার করা হতো। মানে তারা মনে করতো যে অগ্নিতে কিছু আহুতি দিলে সেটা ভগবানের কাছে পৌঁছে যাবে। তখনও কিন্তু সেইভাবে পশু বলি বৈদিক যুগে মানে আর্লি বৈদিক যেটা মানে আদি বৈদিক যুগ, তখন কিন্তু শুরু হয়নি। পশু বলি মূলত কিন্তু শুরু হয় ল্যাটার বৈদিক যুগ থেকে, মানে পরবর্তী বৈদিক যুগ থেকে। তখনও মেন ছিল যজ্ঞের মাধ্যমে ওরা ভগবানকে মানে চর্চা করতে। তাহলে যজ্ঞ। সাংখ্য দর্শনের রচয়িতাকে তোমার কপিল, কনাদ, বেশদেব, যামিনী। তাহলে সাংখ্য দর্শনের রচয়িতাকে তোমার হচ্ছে এই সাংখ্য দর্শন নিয়ে বলি, মোট হলো 6টা দর্শন আছে, বুঝলে? ন্যায়, বৈশিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। তাই সাংখ্য দর্শন হলো এই তোমার হচ্ছে এই আছে ষড়শ মানে তোমার এই ষড়দর্শনের একটা পার্ট। তা আমি তোমার এখানে একটু লিখে দিই একটু, মানে যেহেতু আমরা বলেছি কনসেপ্ট পড়বো আমরা, আমি বলি সাংখ্য দর্শন রচিত হলো তোমার কপিল। এবং সাংখ্য দর্শন তোমার খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে রচিত হয়। এবং এর বিষয়বস্তু ছিল তোমার পুরুষ ও প্রকৃতি সম্বন্ধে তত্ত্ব, মানে পুরুষ আর প্রকৃতিটা কি, সেটা হলো সাংখ্য দর্শন। তাহলে চলে আর 3 ষড়দর্শন সম্পর্কে আমরা একটু জেনে নিই। ষড়দর্শন হলো প্রথমে হলো তোমার ন্যায় দর্শন হলো তোমার খ্রিস্টপূর্ব
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এটা লেখা হয়। ষষ্ঠ, আমার বাংলাটা খুব একটু ভালো না, যদিও কিছু মনে করো না। ষষ্ঠ শতকে এটা রচিত হয়, এবং এটি রচিত করেন অক্ষপদ গৌতম। অক্ষপদ গৌতম এইটা মানে লেখেন। ষড়দর্শনের মূল বিষয় কি? যুক্তি নির্ভর চিন্তার উপর গঠিত। এটা যুক্তি নির্ভর, মানে যুক্তিতে বিচার করব। প্রথম তত্ত্ব সম্পর্কিত এবং 4 প্রকার প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ, এইগুলো। এরপর আসছে থেকে তোমার বৈশাসিক। বৈশাসিক বৈশাসিক মানে কি? এটাও খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, ষষ্ঠ শতক। এটা লেখেন হলো কনাদ। এটা খুব ইম্পর্টেন্ট, কেন জানো? এই যে আমরা পরমাণুবাদ, যেটা দেখবা রসায়ন স্টুডেন্ট বা যারা এমনি 9-10 মানে ফিজিক্যাল সায়েন্স পড়েছে তারা সবাই জানো কণাদের নাম। তা প্রথম পদার্থের কণা তত্ত্বের ধারণা কিন্তু এই দর্শনে উল্লেখ ছিল, এই বৈশেষিক দর্শনে উল্লেখ ছিল। মানে তোমার হচ্ছে কণার ধারণা। তারপরে তোমার পরমাণুবাদের প্রথম যে উল্লেখ সেটা এখানে পাওয়া যায়, পরমাণুবাদের উল্লেখ এখানে এই বৈশেষিক দর্শনে পাওয়া যায়। তারপরে আসে তোমার এই যে সাংখ্য দর্শন। এই সাংখ্য দর্শন কে করে? এই কপিল, ইনি করেন। এটাও খ্রিস্টপূর্ব তোমার ষষ্ঠ শতকেই রচনা করা হয়, এবং এর বিষয়বস্তু ছিল কি? তোমার পুরুষ ও প্রকৃতি। এরপরে আসে তোমার যোগ। এরপরের যোগ, তোমার যোগ দর্শন। এটা খ্রিস্টপূর্ব 2য় শতকে রচিত। খ্রিস্টপূর্ব 2য় শতক। এবং এটা রচনা করেন পতঞ্জলি। সেই পতঞ্জলির মহাভাষ্য না, এই যে সেই পতঞ্জলি, এটা রচনা করেন পতঞ্জলি। আবার এই আমাদের মানে এখন পতঞ্জলি ভেবে না। মূলত রাজযোগ সম্পর্কিত যোগ অভ্যাসের মাধ্যমে মুক্তি বা মোক্ষ লাভের তত্ত্ব, মানে মোক্ষ লাভকে, আত্মার মুক্তি, সেই সব তত্ত্ব। এবং এর প্রধান বিষয় হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এইগুলোর মূল মানে তোমার বিষয়বস্তু ছিল। চলো এইবার আসছে তোমার পূর্ব মীমাংসা। পূর্ব মীমাংসা এটা খ্রিস্টপূর্ব 4র্থ শতকে তৈরি করা। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে। এবং এটা লেখেন জৈমিনী। এই যে জৈমিনী, ইনি লেখেন জৈমিনী। এবং এর বিষয়বস্তু হলো তোমার হচ্ছে প্রধান বিষয় হলো স্বর্গপ্রাপ্তি, মানে আমরা ভালো কাজ করে কি করে স্বর্গে যাব, তার, বুঝতে পেরেছো? স্বর্গপ্রাপ্তি ও মুক্তি লাভ। এবং কুমারিল ভট্ট সবর স্বামী উল্লেখযোগ্য প্রচারক ছিলেন এর। এবার হলো উত্তর মীমাংসা। এটাও খ্রিস্টপূর্ব 4র্থ শতকেই তৈরি, এবং এটা রচনা করেন ব্যাস। এবং মুক্তিলাভের পথ, কর্মবাদের তত্ত্ব প্রতিষ্ঠা, এর বিষয়বস্তু ছিল বেদান্তবাদ হিসেবে এটা পরিচিত। বুঝতে পেরেছো? তাহলে সাংখ্য দর্শন, ষড়দর্শন, আবার বলে দিই, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, এটা হলো মোট আমাদের তোমার ষড়দর্শন। আর্যদের কাছে সিন্ধুর অধিবাসী, দেখো আমরা মানে একটা কথা কি, এই যে আমরা বিভিন্ন যুগ পড়ছি না, প্রস্তর যুগের ভাগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, মেহেরগড় সভ্যতা, তারপর তাম্রপ্রস্তর যুগ, মেহেরগড়, তারপর হরপ্পার পরে এই বৈদিক, এই সভ্যতাগুলো একসাথে কোথাও চালু হয়নি। ধরো ভারতের কোনো জায়গায় হয়তো বা নব্যপ্রস্তর যুগ চলছে, শুরু হয়ে গেছে, আবার এমনও দেখা যায় কোনো জায়গায় হয়তো তারা সেই মধ্যপ্রস্তর যুগে পড়ে আছে। এই যে হরপ্পা সভ্যতার 3টে মূলত ফেজ ছিল, সেই 3টে ফেজের রাতারাতি কিন্তু শেষ হয়ে যায়নি। এমন জায়গায় হয়তো হরপ্পা সভ্যতা চলছে, সেখানে লাস্ট ফেজটা, ম্যাচুর ফেজটা চলছে, আবার কোনো জায়গায় সেখানে বৈদিক সভ্যতা শুরু হয়ে গেছে। তাই এই সিন্ধুর অধিবাসীকে, সিন্ধু সভ্যতা মানে হরপ্পা সভ্যতা, সিন্ধু যারা থাকতো সেই অধিবাসীদের আর্যদের কাছে তারা কী নামে পরিচিত ছিল সেইটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পড়ছেন, এবং প্রচুরবার রিপিটও দেই, বড় পরীক্ষাতেও দিই। এটা হলো দশায়ুষ, এই নামে আর্যদের কাছে সিন্ধুর অধিবাসীরা পরিচিত ছিল। বরুণের নামে ঋগ্বেদে কটরা স্ত্রোত আছে, স্ত্রোত মানে মন্ত্র আছে, বুঝলে, 30টা। এটা চেঞ্জ করা হয়নি। ঋগ বৈদিক যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা হলেন কে? ইন্দ্র।
250টা স্তোত্র আছে ঋগ্বেদে এনার নামে, 250টা, বলাই লাগে না। ইন্দ্রের নামে ঋগ্বেদে, এই তো এখানেই আছে 250টা মন্ত্র ঋগ্বেদে, ইন্দ্রের নামে মন্ত্র আছে। আদি বৈদিক যুগের সময়কাল, আদি বৈদিক মানে আর্লি বৈদিক যুগ। বাংলা করলে কি হবে দেখো, আমি তো সত্যি কথা বলতে গেলে ইতিহাসে যেগুলো পড়েছি আমি ইংলিশ থেকেই পড়েছি, বাংলা সেইভাবে বই খুব একটা পড়িনি আমি। সেই জন্য আদি বৈদিক যুগ বা বৈদিক যুগও বলতে পারো। মানে প্রথম যে বৈদিক যে ফেজটা, এটা হলো কত, 1500 বিসি থেকে 1000 বিসি, 1000 বিসি থেকে 500 বিসি, 2000 বিসি থেকে 1500 বিসি, বা 1300 বিসি থেকে 800 বিসি। উত্তর হবে তোমার 1500 বিসি থেকে 1000 বিসি। আর এই যে 1000 বিসি থেকে 500 বিসি বা 600 বিসি, এটা হলো তোমার ল্যাটার বৈদিক যুগ বা পরবর্তী বৈদিক যুগ, বুঝলে। বৈদিক যুগ সম্পর্কে যদি বলি, দেখো বৈদিক যুগ মানে তোমার আর্যরা যেটা শুরু করেছিল। অনেক মতবাদ আছে, কেউ কোনো কোনো মতবাদ বলে যে আর্যরা ইউরোপ থেকে এসেছিল, আবার কোনো কোনো মতবাদ বলে যে না আর্যরা ইউরোপ থেকে আসেনি, ওরা ভারতীয়, কন্ট্রোভার্সি আসে। তবে বেশিরভাগটা মনে হয় ওরা বাইরে থেকে এসেছে, কারণ ইউরোপের বা পূর্ব ইউরোপের বিভিন্ন কিছু কিছু ভাষার সাথে মিল পাওয়া গেছে, সেগুলো ডিটেলসে না পড়লে জানা যাবে না। জাস্ট যেহেতু আমরা এমসিকিউ করছে, সব বললে আমি সব এমসিকিউ শেষ করাতে পারবো না। তা ঋগ্বৈদিক যুগ যখন শুরু হয়, ঋগ্বৈদিক যুগ মূলত মানে তোমার হচ্ছে বেদকে কেন্দ্র করে, যে মানে যে যুগটা শুরু হয় বেদকে বেদের নিয়ম মেনে। ঋগ্বৈদিক যুগের প্রধান হলো তোমার মানে যে বৈদিক সাহিত্য, সেটা হলো তোমার 4 ভাগে ভাগ। সেটা হলো তোমার সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, আরণ্যক আর উপনিষদ। এবং এই সংহিতার 4টে পাঠ হলো ঋক, সাম, যজু, অথর্ব, যে বেদগুলো পড়ি, এবং প্রত্যেকটা বেদের ব্রাহ্মণ আছে, উপনিষদ আছে এবং অরণ্যক আছে, সেগুলো আমরা পড়তে পড়তে জানি। তাহলে ঋগ্বৈদিক সামনে এইটা হলো তোমার মানে বেসিক যেটা, সেটা আমি একটু বললাম। এবার চলো, বৈদিক সাহিত্যের শেষতম অধ্যায় উপনিষদের অপর নাম কি? আমি কি বললাম, তোমার সংহিতা বৈদিক সাহিত্যের 4টি পাঠ কি হলো? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। উপনিষদ হলো শেষ পাঠ। এই উপনিষদের আর একটা নাম আছে, সেটা কি? বেদাঙ্গ, ষড়দর্শন, সংহিতা, বেদান্ত। প্রথমেই তো বেদান্ত না, আমি বললাম প্রথমেই তো বেদান্ত মানে সেই 4টে বেদের ভাগ। তাহলে কি হবে? বেদান্ত, বেদের অন্ত, বেদান্ত, বুঝতে পেরেছো? নট বেদাঙ্গ, বেদান্ত। এই উপনিষদের অপর নাম হলো বেদাঙ্গ, মানে বেদের অন্ত, বেদটা এখানে শেষ হচ্ছে এক কথায়। বৈদিক সভ্যতায় অর্থনীতি কি নির্ভর ছিল? ব্যবসা বাণিজ্য, কারুশিল্প, কৃষিকাজ ও পশুপালন, সবকটি। উত্তর হবে তোমার কৃষিকাজ ও পশুপালন। তারা ব্যবসা বাণিজ্য করতো সেইভাবে না, আর কারুকাজ সেইভাবে ছিল না, সেই জন্য কৃষিকাজ ও পশুপালনটা দেওয়াই মানে তোমার বেটার হবে। বৈদিক আর্যরা কি দিয়ে বাড়িঘর নির্মাণ করতো? তোমার হচ্ছে রোদে শুকানো ইট, পোড়া ইট, বাঁশ ও খড় পাথর। আমরা যদি হরপ্পা সভ্যতা ভালো করে পড়ি, দেখতে পাবো হরপ্পা সভ্যতায় কিছু কিছু ক্ষেত্রে তোমার ওই পোড়া ইটও পাওয়া গেছে, কিছু কিছু ক্ষেত্রে তোমার রোদে শুকানো ইটও পাওয়া গেছে, এবং তোমার চান হুদারও সম্ভবত ওখানে কিন্তু কোনো ইটের ব্যবহার না, ছোটো ছোটো পাথর ব্যবহার করতো ওরা। সে কথা গেল। তাহলে বৈদিক সভ্যতা কিন্তু হরপ্পা সভ্যতার থেকে অনেকটা আর একটু পরে, তাহলে এরা আর একটু উন্নত হয়েছে, তাহলে এরা পোড়া ইটের ব্যবহার করতো, বুঝলে। বৈদিক যুগে স্বর্ণকারকে কি বলা হতো? এই নিয়ে একটা সুন্দর একটা গল্প আছে, এটা তোমাদেরকে বলবো। বলো, বৈদিক যুগে স্বর্ণকার তক্ষক, চর্মণ্য, হিরণ্যকর, না তোমার হচ্ছে বলি? বলি একটা বলে দিই, বলি একটা মানে করের নাম ছিল, মানে ট্যাক্সের নাম। উত্তর হবে হিরণ্যকর। এখানে কাহিনী আছে, বৈদিক যুগে মূলত নারী পুরুষ উভয়ে এক প্রকার কানে দুল পরতো, বুঝলে। দুল মানে টানা টাইপের দেওয়া থাকতো, এটা নারী পুরুষ উভয়ই পরতো। এবং এই দুলের নাম ছিল তোমার হলো কর্ণশোভন, আমার নামের নাম, কর্ণশোভন ও হিরণ্য কর্ণ, হিরণ্য কর্ণ, বুঝতে পেরেছ? কর্ণশোভন ও হিরণ্যকর্ণ। এই হিরণ্য কর্ণ যারা তৈরি করতো তাদেরকে বলা হতো হিরণ্যকর। তখন কিন্তু এই স্বর্ণকার এই নামটার কনসেপ্টই আসেনি। এবং কর্ণশোভন ও হিরণ্যকর্ণ যারা তৈরি করতো তাদেরকে বলা হতো হিরণ্যকর, বুঝতে পেরেছো? সেখান থেকে স্বর্ণকর বলা হচ্ছে। এবং এইটা কিন্তু নারী পুরুষ উভয়ে পড়তো তোমার। তাহলে চলো পরেরটায় যাই। অথর্ববেদের সংখ্যা কটি? আমি কি বলেছিলাম, বেদ কয়টা? ঋক, সাম, যজু, অথর্ব। আমাদের বেদ হলো 4টে। ঋগ্বেদ, ঋগ্বেদ, বেদ, সামবেদ, আর হলো তোমার ঋক, সাম, যজু, যজুবেদ,
আর একটা তোমার অথর্ববেদ। এই অথর্ববেদ, অথর্ব হ্যাঁ অথর্ববেদ, এটা অ থ বয়রে অথর্ববেদ। এই ঋক সাম যজু অথর্ব, এইটা তোমার হচ্ছে মানে প্রথম যে বেদ, মানে পরবর্তী বৈদিক যুগে, সরি মানে আদি বৈদিক যুগ প্রথম, যেটা তোমার 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বে, এই আদি বৈদিক যুগে এই ঋগ্বেদ রচিত হয়। এবং এই যে 3টে বেদ না, এরা রচিত হয় তোমার পরবর্তী বৈদিক যুগে, অর্থাৎ ল্যাটার বৈদিক যুগে। এবং সব থেকে বড় এখন ইউনেস্কো দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত এই ঋগ্বেদ। ঋক মানে কি? ঋগ্বেদ মানে যেখানে তোমার মানে মানে চতুর্বেদের মানে বেদের প্রতিটি সাহায্যকারী গ্রন্থ হিসেবে মানে সরি হ্যাঁ প্রতিটি বেদ সাহায্যকারী মানে ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ আমরা জানি, এবং প্রত্যেকটা বেদেরই আবার ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ আছে। কিন্তু এই অথর্ববেদের কোনো তোমার এই মানে তোমার হচ্ছে অথর্ববেদের তোমার হচ্ছে এই উপনিষদটা নেই, বুঝতে পেরেছো? সরি উপনিষদ, মাফ করবে, উপনিষদ না, অথর্ববেদের তোমার অরণ্যকটা নেই। এবং ঋগ্বেদ হলো এই দুটো বেদের কিন্তু অনেক আগে লেখা হয়েছিল। ঋগ্বেদের মোট তোমার 1028টা মন্ত্র, সরি 1028টা মন্ত্র আছে। এবং তোমার এটা হলো মানে ঋগ্বেদে পুরোহিতকে তোমার ঋত্বিক বা হোতা বলা হতো। ঋগ্বেদে উপবেদ, ঋগ্বেদের এই বেদ না, এই বেদগুলোর কিছু কিছু উপবেদ ছিল, বুঝলে? যেরকম ঋগ্বেদের উপবেদ ছিল তোমার আয়ুর্বেদ, এখন যেরকম আয়ুর্বেদ চর্চা, বিভিন্ন তোমার গাছ গাছড়ার চিকিৎসা, এইগুলো। আবার তোমার হচ্ছে এই ঋগ্বেদ তোমার 10টা মণ্ডলে বিভক্ত, যাদের মধ্যে তোমার দশম মণ্ডলটি বাকিগুলোর তুলনায় নতুন। এবং পুরুষ সূক্তে বর্ণনা আছে, এবং এটা দশম মণ্ডলে পুরুষ সূক্তে সর্বপ্রথম বর্ণভেদের যে বর্ণভেদ না, সেটা পুরুষ সূক্তে এবং বর্ণনা পাওয়া যায়। তারপরে তোমার সামবেদ, সামবেদ মানে অর্থাৎ গান, সামন থেকে সাম কথাটা এসেছে মানে, এবং সরি এটা বলতে ভুলে গেছে, ঋগ্বেদে তোমার এই যে পূজা অর্চনার যে মন্ত্রটা, সেটা ঋগ্বেদে থাকতো। সাম, সামান, এই সামান থেকে মানে সাম এসেছে, সাম অর্থাৎ গান, এই যে কীর্তন করে গান গিয়ে, সেটা হলো সামবেদে উল্লেখ আছে। আর যজুবেদ কি? যজুবেদ হলো মানে গদ্য জাতীয় মন্ত্রের হলো মানে মন্ত্রের সম্ভার হলো যজুবেদ। ও সরি, সামবেদের এটা বলা হয়নি, উপবেদটা বলা হয়নি। সামবেদের উপবেদ হলো তোমার গান্ধর্ব, বুঝতে পেরেছো? সামবেদের উপবেদ হলো গান্ধর্ব। মানে এত না, এত বলতে গেলে সত্যি কথা বলতে গেলে একটু ভুল হয়ে যায়। আচ্ছা, সামবেদের উপবেদ হলো গান্ধার্ব বেদ, বুঝতে পেরেছো? এবং যার আলোচ্য বিষয় হলো সঙ্গীত। এবার হলো যজুবেদ। যজুবেদ হলো তোমার গদ্যর মন্ত্রের সমাহার হলো যজুবেদ। এবং যজুবেদ দুভাগে বিভক্ত, শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ। এই যজুর্বেদের আবার দুভাগ আছে, শুক্ল যজুর্বেদ এবং তোমার হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। এবং যজুর্বেদ পুরোহিতকে বলা হয় অর্ধায়ু। এবং শুক্ল যজুর্বেদে একটি মাত্র উপশাখা আছে, মানে উপবেদ। এবং এটা হলো বর্ষসেনের সংহিতা। এবং বাদসেনের সংহিতা 400টি অধ্যায় আছে। গর্ভধারণ, গর্ভের পুনরবস্থা, গারস্থ, অশ্বমেধ, সৌমাত্রী অনুষ্ঠান, অগ্নিচায়ন প্রভৃতি যাগযজ্ঞ বিষয়ক নিয়মাবলী। এইবার হলো অথর্ব। অথর্ব কি জানো? যে তোমার মন্ত্র, তারপরে তোমার হচ্ছে ওই যে কি বলবো, যে টুকটাক করে না এখন মন, এই এই সব নিয়ে অথর্ববেদ রচিত। মানে তোমার উচ্চাটন, এই সব মানে এই সব নিয়ে। এবং এই বেদের মানে তোমার এই অথর্ববেদের যে উপবেদ, সেটা হলো তোমার শিল্পবেদ। শিল্পবেদ, এই অথর্ববেদের উপবেদ হলো শিল্পবেদ, তোমার শিল্পবেদ, বুঝতে পেরেছো? এবং অথর্ববেদ 20টা ভাগে বিভক্ত। এবং যার বিষয়বস্তু হলো তোমার এই যে ভাস্কর্য, স্কাল্পচার বা তোমার হচ্ছে কি বলে স্থাপত্য, মনুমেন্ট, এই সব নিয়ে। তো বুঝতে পেরেছো? শোনো, বেদ যদি ডিটেলসে পড়াতে যায় না, বেদ নিয়ে তোমার 2 ঘন্টা মানে লেকচার দিলেও বেদ শেষ হবে না। বেদ এতটা বড়। আমি ঋগ্বেদ পড়েছি, তোমার মোটামুটি বেদগুলো পড়েছি আমি, বাট এখন বেদ নিয়ে সব আমি একটু সংক্ষেপেই বললাম, কারণ তাহলে আমার ক্লাস শেষ হবে না। বেদ কয়টি? আমরা সবাই জানি বেদ হলো 4টি, ঋক, সাম, যজু, অথর্ব। বেদ সম্পর্কে একটাকে বললাম, তাই এখানে আর ব্যাখ্যা করছি না। ঋক বৈদিক যুগে যারা ব্যবসা বাণিজ্য করত, দূর দূরান্তে ব্যবসা বাণিজ্যের জন্য যাত্রা করতেন, তাদের কি বলা হতো? বণিক, পণি, বণিক, অনি, গণি। তাদের হলো পণি বলা হতো। মানে ঋগ্বেদে কিন্তু তোমার শতদাড় বিশিষ্ট নৌকার উল্লেখ আছে। তাহলে মানে তারা এতে বোঝা যায় যে তারা বিদেশেও তারা কিন্তু বাণিজ্য করত। মোট উপনিষদের সংখ্যা কয়টি? মোট উপনিষদের সংখ্যা হলো তোমার 108টি, কিন্তু তার মধ্যে তোমার 13টি উপনিষদ উল্লেখযোগ্য।
এটা মাথায় রাখবে, বুঝতে পেরেছো? মুন্ডক উপনিষদ আর অনেক উপনিষদ আছে তোমার। বৈদিক সাহিত্য কয় ভাগে ভাগ করায়? বৈদিক সাহিত্য 4 ভাগে ভাগ করা। কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। বুঝতে পেরেছো? পরবর্তী বৈদিক যুগ, এই যে ল্যাটার বৈদিক যুগ, সময়কাল কত? 1000 বিসি থেকে 600 বিসি, 1500 বিসি থেকে 1000 বিসি, 2000 বিসি থেকে 1500 বিসি, 1800 বিসি থেকে 1200 বিসি। উত্তর হবে তোমার 1000 বিসি থেকে 600 বিসি, কোনো কোনো বইতে 500 বিসিও থাকে। এটা কন্ট্রোভার্সি, আমি দুটোই লিখে দিলাম, সরি। কোন মন্ত্রকে ঋগ্বেদের সবচেয়ে পবিত্র মন্ত্র বলা হয়েছে? গায়ত্রী মন্ত্র, গৃহসূক্ত, ধর্মসূত্র, কর্মসূত্র। উত্তর হলো গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র হলো ওং ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়া ন প্রচোদয়াৎ। এটা হলো গায়ত্রী মন্ত্র, এবং এটা রচিত করেন বিশ্বামিত্র মুনি, এবং এটা হলো মানে স্বর্গদেব দেবী সাবিত্রীর উদ্দেশ্য করে এই মন্ত্রটা পাঠ করা হয়। আবারও বলছি মন্ত্রটা, ওং ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়া ন প্রচোদয়াৎ। এটা হলো গায়ত্রী মন্ত্র। কোন পুরাণে ভারতকে জম্বুদ্বীপ বলে আখ্যা দেওয়া আছে? বিষ্ণু পুরাণ, যম পুরাণ, শিব পুরাণ, মার্কাণ্ডেয় পুরাণ। উত্তর হবে তোমার মার্কাণ্ডেয় পুরাণ। এই মার্কাণ্ডেয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যেটা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের স্রষ্টা হলো এই মার্কাণ্ডেয়। কোন বেদের অরণ্যক শাখা নেই? এটা একটু আগে বলেছিলাম, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। অথর্ববেদের অরণ্যক কোনো শাখা নেই। মনুস্মৃতিতে কয় প্রকার বিবাহের উল্লেখ আছে? 8 প্রকার, 4 প্রকার, 18 প্রকার, আর তোমার হচ্ছে 13 প্রকার। উত্তর তোমার হচ্ছে 4 প্রকার, এই সরি 8 প্রকার। এখানে বিবাহ নিয়ে একটু বলি। মনুস্মৃতিতে তোমার 8 প্রকার বিবাহের উল্লেখ আছে। তার মধ্যে 8 প্রকার হলো ধর্মবিবাহ। 8 প্রকারের মধ্যে ভাগ আছে তোমার ধর্মবিবাহ, আর একটা হলো অধর্ম বিবাহ। ধর্মবিবাহ কি? 8 প্রকার বিবাহ সম্পর্কে আগে বলি। ব্রাহ্ম, একটা প্রথম বিবাহ হলো ব্রাহ্ম। এই বিয়েতে হতো কি, একই বর্ণের পাত্রের সঙ্গে কন্যার বিবাহ হতো, যেখানে পণপ্রথা প্রচলন ছিল। মানে একই বর্ণ, ধরো আমরা বণিক, বণিকের সাথে বণিকের মেয়ের বিয়ে হবে, ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণের মেয়ের বিয়ে হবে, তাহলে এটা হলো ব্রাহ্মণ বিবাহ। এবার হলো দৈব। দৈবটা কি? পৌরোহিত্যের দক্ষিণেশ্বর, ধরো তোমার বাড়িকে পুজো করতে এসছে, তুমি পুজো দিতে, তার দক্ষিণে তোমার মেয়েকে তুমি বিধি দিচ্ছ, সেটা তাহলে পৌরোহিত্যের দক্ষিণেশ্বর, কন্যাকে পুরোহিতের কাছে উৎসর্গ করা, সেটা হলো দৈব বিবাহ। এবার হলো প্রজাপত্য। এবার হলো প্রাজাপত্য আর কি, পাত্য। পাত্রপক্ষের দেওয়া একটি গরু এবং একটি বৃষ এই বিনিময়ে পিতা ও তার কন্যা বিবাহ দিতেন। মানে পাত্রপক্ষের দেওয়া, মানে পাত্রপক্ষ তোমার হচ্ছে মানে মেয়ের বাবাকে দিচ্ছে একটা কি দেবে, একটা গরু এবং একটা ষাঁড়, মানে বৃষ আর কি, বিনিময়ে পিতা তার কন্যাকে বিয়ে দিচ্ছে। এবার হলো তোমার আসুর বিবাহ। আসুর মানে কি? মানে অর্থের বিনিময়ে বা অশুভ ব্যক্তির সাথে, মানে বাবা তার মেয়ের বাবাকে টাকা দেবে, তোমার মেয়েটাকে আমাকে দাও। সে ক্যারেক্টারলেস হতে পারে, বাজে লোক হতে পারে, মানে খারাপ লোকের সাথে তার মেয়েকে বিয়ে দিত, এবং এক কথায় কন্যাকে বিক্রি করা হতো। এবার হলো গান্ধার্ব মতে বিবাহ। গান্ধার্ব মতে বিবাহ এক কথায় যে আমাদের এখন লিভিং করে না, এটাকে বলে লিভিং পাওয়া, মানে যে বিবাহ তুমি লোককে জানতে দিতে চাও না। বুঝতে পেরেছো? গান্ধার্ব মতে বিবাহ এটা। গান্ধার্ব মতে বিবাহ মানে তুমি ধরো, মানে কি বলবো, তোমরা দুজন, তুমি তোমার গার্লফ্রেন্ড ঠিক করেছো আমরা বিয়ে করবো, কাউকে খাওয়াবো না, কাউকে কিছু বলবো না, আমরা আমাদের মতো একটা ফ্ল্যাটে থাকবো। এটা হলো গান্ধার্ব বিবাহ, অর্থাৎ নারী পুরুষের দুজনের ঐচ্ছিক সম্মতিতে হওয়া বিবাহ, মানে কিছু ক্ষেত্রে গোপন বিবাহ। এবার হলো রাক্ষস বিবাহ। রাক্ষস বিবাহ, রাক্ষস মানে নারী পুরুষ দুজনের ঐচ্ছিক সম্মতিতে হওয়া বিবাহ। কিছু সরি 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 রাক্ষস বিবাহ না, এটা হচ্ছে গান্ধর্ব বিবাহ বলছি। রাক্ষস বিবাহ মানে বলপূর্বক, মানে মেয়ের বাড়ি থেকে মেয়েকে তুলে নিয়ে আসো না এক কথায়, এটা হলো রাক্ষস বিবাহ। মাফ করবে, আমি ওই গান্ধর্ব বিবাহটা বলে ফেলেছি। পৈশাচ। এবার পৈশাচ বিবাহ। পৈশাচ বিবাহটা কি? পৈশাচ বিবাহ, পৈশাচ বিবাহ কি? উন্মত্ত অবস্থায় কোনো নারীকে বিবাহ, উন্মত্ত মানে মদ টাত খেয়ে, সুরাটুরা খেয়ে, সোমরসটাস খেয়ে মানে মাতালে বিবাহ করছে, এটা হলো তোমার পৈশাচিক বিবাহ। এখন কথা হলো, এই 8 প্রকার বিবাহের ভাগ ছিল, একটা হলো ধর্ম বিবাহ, আর একটা হলো তোমার কি বলে ওই অধর্ম বিবাহ। এই ব্রাহ্মণটা ছিল তোমার ধর্ম বিবাহ, আমি যে কটা গোল করবো এগুলো ছিল ধর্ম বিবাহ। দৈবটা ছিল ধর্ম বিবাহ। তোমার হচ্ছে আমি আর্য বিবাহ বলেছি,
ও না সরি, আমি না একটু ভুল বলে ফেলেছি। আর্য বিবাহটা না, এই প্রজাপত্যটা হবে কি জানো, আমি সরি, পণদান ছাড়া পিতার স্বেচ্ছায় মানে নির্বাচিত পাত্রের সাথে বিবাহ। মানে এখন যেরকম পণপ্রথা ডাউরি সিস্টেম উঠে গেছে, মাফ করবে আমি ওই আর্যটাকে বলে ফেলেছি, আর্যটাকে এই তোমার প্রজাপত্যই ঢুকিয়ে দিয়েছি। মানে প্রজাপত্য হলো পণদান ছাড়া, মানে কোনো প্রকার ডাউরি নেবে না, সেই প্রকার সাথে তোমার তার মেয়েকে বিয়ে করবে, সেটা হলো তোমার প্রজাপত্য বিবাহ। আর্য বিবাহটা কি, পাত্রপক্ষের দেওয়া একটা গরু ও ষাঁড় মেয়ের বাবাকে দেওয়া হবে, এবং মেয়ের বাবা তার প্রেক্ষিতে মেয়েকে দেবে, এটা হলো আর্য বিবাহ। সরি মাফ করবে, কারণ আর্যদের একটা দেখবা কন্যাসি হলো গোধন লোক, মানে গরু নেওয়ার জন্য যুদ্ধ করতো ওরা, বুঝতে পেরেছো? আর প্রজাপত্য মানে কোনো প্রকার ওই মানে কি বলবো পন্টন ডাউরি ছাড়ে, খুব ভালো বিবাহ এটা। এটা হলো প্রজাপত্য বিবাহ। এইগুলো সব তোমার ধর্ম বিবাহ। এই যে আসুর, গান্ধার, রাক্ষস, এরা এইগুলো সব হলো তোমার কি বিবাহ, এইগুলো তোমার অধর্মীয় বিবাহ, অধর্ম বিবাহ, বুঝলে? এগুলো সব অধর্ম বিবাহ, আর এইগুলো তোমার ধর্ম বিবাহ, বুঝলে? এখন তুমি বলবে স্যার এখন যে বিবাহটা এটা কি, এটা এক প্রকার তোমার রাক্ষস বিবাহ, আবার কিছুটা তোমার প্রজাপত্য বিবাহ। কারণ রাক্ষস বিবাহ কেন দেখবো, এই যে শাখা নেওয়া আসলে কি জানো, রাক্ষস বিবাহ যখন মেয়েদেরকে তুলে আনতো তখন হাতে বেড়ি পরিয়ে রাখতো, সেটা হলো শাখা। আমি অনেকে আমার যারা দেখো ভাই ইতিহাস পড়তে এসে এখানে কোনো রিলিজিয়ান বেসে আমাদের পড়লে চলবে না, এখানে আমাদের ইতিহাসের মতো করে ইতিহাসটা আমাদেরকে পড়তে হবে। সেই জন্য এখন পুরোপুরি এই বিবাহ, যে বিবাহগুলো পুরানো লেগে সেই বিবাহ এখনটা হয় না, কারণ রাক্ষস বিবাহের সাথে কিছুটা মিলে যেমন প্রজাপতি, এখন যেহেতু ডাউরি টাউরি নেই না, মানে 3-4টি বিবাহ মিলিয়ে এখন যে বিবাহটা হয়, এবং ওই লিভিংটাকে তুমি গান্ধর্ব বলতে পারো, বুঝতে পেরেছো? ঋগ্বেদে কতবার গরুর নাম আছে? 176 বার। তো বলেই দিলাম 176 বারই হবে। ঋগ্বৈদিক যুগে শূদ্রদের দেবতাকে কাকে বলা হতো? পুষণ, কুষণ, রবি, প্রজাপতি। শূদ্রদেব ছিল পুষণ, অর্থাৎ যে গো রক্ষা করতো, গাভীদেরকে রক্ষা করতো। কুষণ সেরকম মানে রবি মানে আমরা সূর্যকে জানি, আর প্রজাপতি মানে প্রজাপতি ব্রহ্মা। কোন বেদে বণিক শব্দের উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই বণিক মানে কি? বণিকের ছেলে। আমার বাবা বণিক, আমি আমার বাবার ছেলে বণিক। এবং এই বণিক নামের উল্লেখ পেয়ে বোঝা যায় যে মানে ব্যবসা ঋগ্বেদে বংশ পরম্পরা ছিল, মানে আমার বাবার একটা দোকান আছে, আমিও দোকানে বসবো, এই টাইপের। যদিও ঋগ্বেদে একজন বলেছে, উল্লেখ আছে যে আমি কবি, আমার বাবা চিকিৎসক, আমার মা শ্রমিক, না এরকম কি একটা, মানে মানে তোমার ঋগ্বেদের মানে আর্লি যে ঋগ্বৈদ তখন কিন্তু জাতিভেদ অর্থ হয়নি, মানে তখনও তো কি পেশার ভিত্তিতে। ধরো আমি যে কাজ করি, আমি পড়ালেখা করছি আমি ব্রাহ্মণ, আমি যুদ্ধ করছি দেশ রক্ষা করছি আমি ক্ষত্রিয়, আমি ব্যবসা করছি আমি বৈশ্য, আমি কোনো সুইপারের বা এমনি কোনো কাজ করছি আমি গ্রুপ মানে তোমার হচ্ছে শূদ্র, এই টাইপের ছিল। কিন্তু এই মানে বর্ণ সিস্টেমটা না, এইটা তোমার প্রকট হয় কখন? এটা প্রকট হয় তোমার এই কি বলে এই তোমার হচ্ছে এই ল্যাটার বৈদিক যুগে, মানে পরবর্তী বৈদিক যুগে। তাহলে কোন যুগে বণিক? সেটা হলো ঋগ্বেদে। কোন উপনিষদে সত্যমে বজায়? শ্বেতাশ্বার, প্রশ্ন, মুন্ডক, বৃহদাকার। মুন্ডক উপনিষদে বলা হয়েছে। সরি। মহাভারতের আসল নাম কি? জয় সংহিতা, মনু সংহিতা, কল্পসূত্র, পঞ্চম বেদ। দেখো ভাই, মহাভারতের আসল নাম হলো তোমার জয় সংহিতা। তুমি বলবে স্যার পঞ্চম বেদ তো দেখেছে, হ্যাঁ পঞ্চম বেদ, কিন্তু যখন ব্যাসদেব মহাভারত রচনা করেন তখন কিন্তু মহাভারতের নামটা ছিল না, তখন জয় সংহিতার নামে উনি রচনা করেন, কিন্তু পরে মহাভারত এবং পঞ্চম বেদ যাত্রা পরে দেওয়া হয়েছে। তাহলে আসল নাম যখন মানে তোমার লেখা হয় তখন যে নামটা ছিল সেটা হলো জয় সংহিতা। ঋগ্বেদে গরুকে কি বলা হয়েছে? আগ্ন, যজ্ঞ, স্মৃতি, নিষ্ক। আগ্ন অর্থাৎ যাকে হত্যা করা যায় না। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন মণ্ডলে উল্লেখ আছে? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তৃতীয় মণ্ডলে উল্লেখ আছে। বিশের প্রধানকে কি বলা হতো? আগে তোমার পড়ালাম বিশের প্রধান, এটা বয়সী তালবস্যায়িকের হবে, এই বিশের হবে, বানানটা হয়ে গেছে ভুল। বিশ্বপতি, কৃপান, গ্রামণী বা গোপ। গ্রামণীকে গ্রামে যেমন, বিশের প্রধানকে বিশ্বপতি বলা হতো, কয়েকটি গ্রাম মিলে বিষ তৈরি হতো এবং বিশের প্রধানকে বিশ্বপতি বলা হতো। ভারতীয় পুরাণের সংখ্যা কটি? ভারতীয় পুরাণের সংখ্যা হলো তোমার 18টি, বুঝলে? ঋগ্বেদে পুরোহিতের যে নামে বলা হতো সেটা হলো তোমার হোত্রী, উদ্গাতা, গুণপতি, কুলপতি। ঋগ্বেদে বলা হতো হোত্রী বা হোতা বা হোত্রী। তুমি কিন্তু অনেক জায়গায় দেখবা উদ্গাতা লেখা আছে। হ্যাঁ, উদ্গাতাটা কি? এই ঋগ্বেদে উদ্গাতা বলে পুরোহিতদের উল্লেখ করা হতো, কিন্তু তারা মানুষের কাছে হোতা বা হোত্রী নামে পরিচিত ছিল। দেখো এখানে আমি লিখেছি পরিচিত, সেই যে নট উদ্গাতাটা হবে না, আর এই দুটো হবে না, কুলপতিপতি হবে না। আর এই দুটো কোশ্চেন আগের দিনকের কাজ তোমরা কেউ আমাকে দেওনি, আবার বলবো যে হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছে, প্লিজ হোমওয়ার্কটা দেবে। তা যুগের একজন
একজন রণকৌশলী নারী হলেন। আচ্ছা, তোমার হচ্ছে পরবর্তী বৈদিক যুগের হবে এটা, পরবর্তী বৈদিক যুগের, বৈদিক যুগের একজন রণকৌশলী নারী হলেন, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর বেদকে অপৌরুষী বলার কারণ, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। চলো, আমাদের যদি কেউ টেলিগ্রাফে জয়েন করতে চাও, আমাদের এই যে নম্বরটা আমি দিচ্ছি, দেখবা পেয়ে যাবে, এই যা এখানে লিখে দিচ্ছি, দাও 9476429107, এই নম্বরে মেসেজ করবে, কিচ্ছু করা লাগবে না। এই যে টেলিগ্রামে যাবে, এই নামটা লিখবে, হিস্ট্রি বাই শোভন স্যার, এইটা লিখবে জাস্ট, হিস্ট্রি বাই শোভন স্যার, এইটা লিখে সার্চ করবে, আমার গ্রুপ পেজে অ্যাড হয়ে যাবে। গ্রুপ প্রতিদিন ক্লাসের পর এরকম পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হয়। এবার হলো প্রসেসটা বলা আছে কি করে লিখবে, এই যে আমাদের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা এইভাবে লিখবে, শোভন দত্ত 98 বা হিস্ট্রি বাই শোভন স্যার। আর কোনো দরকারে যাও আমাকে সকাল 10টা থেকে রাত বিকাল 5টার মধ্যে ফোন করতে পারো, বা হোয়াটসঅ্যাপ এনি টাইম করতে পারো, কেমন? আর আমাদের যদি নিউজ পেপারের গ্রুপে জয়েন হতে চাও, মানে প্রতিদিন বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ পেপার, চাকরির পরীক্ষা যেসব নিউজ পেপার আছে তোমার, এইগুলো তোমাদের এখানে তোমার হচ্ছে দিয়ে দেওয়া হয়। তোমরা যদি মনে করো যে প্রতিদিন নিউজ পেপার পাবে, জব আপডেট পাবে, তাহলে আমাদের গ্রুপে এই দেখো এইসব নিউজ পেপার সব দেওয়া হয়, আমাদের গ্রুপে জয়েন হতে পারে। কিছু গ্রুপে জয়েন হতে কী করবে, এই যে নম্বরটা দিলাম, এই নম্বরে জাস্ট একটা হাই লিখবে, অটোমেটিকলি তোমার কাছে চলে যাবে নম্বর। আমাদের নম্বরটা সেভ করে রাখো, এই যে আমার নম্বর, এই নম্বর, এটা জাস্ট অটোমেটিক্যালি হাই লিখবে, তোমার কাছে একটা গ্রুপ লিঙ্ক চলে যাবে। যদিও সাথে সাথে না যায়, অনেক সময় তো নেট অফ করে রাখি আমি, নেট অফ করলে মেসেজটা যায় না, অটোমেটিক মেসেজটা, যখন আমি নেটটা অফ মানে খুলবো, তোমার অটোমেটিকলি চলে যাবে, কেমন? তাহলে ভাই আজকে এই অবধি থাক, আমরা আবার কালকে দেখা যাবে, কালকে মানে সোমবারে আমরা ক্লাস নিয়ে আবার আসবো। তাহলে টাটা, গুড নাইট, বিদায়।